বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। আমরা সে রাতেই 5 তারিখ রাতেই জাতিকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন, স্বপ্রণোদিত হয়, আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম। সেটাও আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। যারা করেছে তারা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে এগুলো করে। তবে এইগুলাকে সামাজিকভাবে কেউ প্রশ্রয় দেয় নাই, যার কারণে খুব দ্রুত সময়ে এগুলো বন্ধ হয়ে গেছে, খুব মিনিমাম। এরপরে আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6টা কমিশন গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে। এই 6 কমিশন যথারীতি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করে নির্দিষ্ট সময়সীমার ভিতরে। তারপরে সরকার যেই সংবিধান ব্যবহার করে, সংবিধানের কথা বলে জনগণের উপর দফায় দফায় ফেসিবাদ চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত 15.5 বছরের দুঃসহ যন্ত্রণা, যার ছাতাকলে শুধু বিচার বহির্ভূত 2663 জন মানুষকে খুন করা হয়েছে। গুমের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। এখনো ফিরে আসেননি আপনজনের কাছে এই সংখ্যাটা 250-এর ঊর্ধ্বে। তাদের কোনো হদিস নেই, তাদের আপনজনরা জানে না তারা কোথায় আছে। আয়নাগর নামক কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল। তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফেসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন করা। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কোনো কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে। কে কি ভূমিকা রেখেছেন, কে কি কথা বলেছেন, সবগুলা জনগণের কাছে আছে। শেষ পর্যন্ত তার কনক্লুশনে এসে একটা সনদ তৈরি হলো। এই সনদে গুরুত্বপূর্ণ সকল দলই স্বাক্ষর করলো। আজকের বিরোধী দলে যারা আমরা আছি এবং সরকারি দলে যারা আছে, এখানে সবাই আমরা সিগনেটরি ছিলাম। নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশটাও সরকারি দল, বিরোধী দল আমরা সবাই গ্রহণ করলাম। তবে
আমাদের দাবি ছিল গণভোটটা আগে অনুষ্ঠিত হবে, তারপরে হবে সংসদ নির্বাচন। বর্তমান সরকারি দলের দাবি ছিল না, একই দিনে দুইটা অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের দাবির ব্যাপারে কিছু নমনীয় হলাম। আমরা চাইলাম যে গণভোটটা হোক, এবং এইখানে লক্ষণীয় বিষয়, সরকারি দলেরই কনসেনসাস কমিশনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিই কিন্তু গণভোটের প্রস্তাবটা উত্থাপন করেছেন, সংস্কার কমিশন। বাকি সবাই আমরা সমর্থন করেছি। কাজেই গণভোট আমরা সবাই চাইলাম, সরকারি দলও চাইল, আমরাও চাইলাম। গণভোটের 4টা সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের রায় চাওয়া হয়েছে, ভোট চাওয়া হয়েছে। এইটাও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে বহু আগে এটা প্রকাশ করেছে, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এটা গিয়েছে, তারা এটার পক্ষে প্রচারণাও চালিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টও এটার পক্ষে প্রথম দিকে প্রচারণা চালিয়েছে। পরে কোর্টের একটা দৃষ্টি আকর্ষণের পরে গভর্নমেন্ট আর চালায়নি, কিন্তু এর আগে বহু প্রচারণা হয়েছে। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমরা যারা এখন বিরোধী দলে আছি, সবাই আমরা যারা জনগণের কাছে গিয়েছি, আমরা দুটো ভোট চেয়েছি। আমরা চেয়েছি আমাদের প্রতীকের পক্ষে একটা ভোট, আমরা চেয়েছি সংস্কারকে সমর্থন করে গণভোটের একটা হার ভোট। যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনটাই আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তিনিও চেয়েছেন, এবং অনুরূপভাবে তাদের অনেক নেতা চেয়েছে। প্রকাশ্যে গণভোটের বিপক্ষে বর্তমান সংসদে যারা আছেন কেউ কোনো কথা বলেন। দুটি ভোট অনুষ্ঠিত হলো নিয়ম মাফিক। এই ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারা সরকার গঠন করবেন, এবং ভোট অনুষ্ঠিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের ভিতরে সংসদ অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করিতে। এটা বলা হয়েছে এই ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবেও নির্বাচিত বলে গণ্য হবেন। বলা হয়েছে তাদের দুটি শপথ হবে, একটি শপথ সংসদ সদস্য হিসাবে, আর একটি শপথ সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বলা হয়েছে সংস্কার পরিষদ গঠিত হওয়ার পর 180 দিনের ভিতরে তারা সংবিধান সংস্কার সম্পন্ন করে তাদের দায়িত্ব পালন করবেন, এবং এর সাথে সাথে এই পরিষদের অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে, এই পরিষদ আর থাকবে না। আমরা ইলেকশনের দিন পর্যন্ত একই অবস্থানে সবাই ছিলাম, কিন্তু ফল প্রকাশের পরে যখন সংসদ সচিবালয় থেকে আমাদেরকে 2টা শপথের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলো, আমরা সেই মোতাবেক আমাদের যে সময় স্লট ছিল আমরা হাজির হলাম। আমরা প্রথমে সংসদ সদস্য হিসাবে শপথ নিলাম যেভাবে লেখা ছিল, এরপরে আমরা শপথ নিলাম সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমাদের আগে শপথ নিলেন সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ, কিন্তু তারা একটা শপথ নিলেন আর একটা নিলেন না।